অ্যাংরি রানমান থাকলে বোধহয় আজকে আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পাগলাটে সেলিব্রেশন দেখতে পেতাম। আমরা বুঝতে পারতাম যে এই ফিফা ক্লাব বিশ্বকাপ জয়টা চেলসি ফ্যানদের জন্য আসলে কতটা মিন করে। তাকে আজকে আমি খুব বেশি মিস করতেছি। তো যাই হোক, এই ম্যাচের খুঁটিনাটি বিষয় যেভাবে গেমটি অপারেট হয়েছে তা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আমরা ইউজুয়ালি জানি যে পিএসজি তাদের হাই প্রেসিং এবং অ্যাগ্রেসিভ ট্যাকটিক্সের জন্য বেশ পরিচিত। আমরা বেশ লম্বা সময় জুড়ে এটা দেখেও এসেছি এই সিজনে। বাট এনজো মারেস্কা এই জায়গায় একটা মাস্টার স্ট্রোক খেলছে। পিএসজি অ্যাগ্রেশনটা সেট করার আগেই চেলসি তাদের উপর অ্যাগ্রেসিভ হয়েছে। আপনি ফিজিক্যালি অ্যাগ্রেশনের কথা বলেন কিংবা প্রেসিংয়ের কথা বলেন, সব জায়গায় কিন্তু ম্যাচের শুরুর দিক থেকে আসলে পিএসজিকে চাপে ফেলতে থাকে চেলসি। অ্যান্ড ওই মোমেন্টে পিএসজি কিন্তু বল পায়ে কমফোর্টেবল হতে পারতেছিল না। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, যখন চেলসির পায়ে বল ছিল, পিএসজি চেষ্টা করতেছিল প্রেস করার। আইদার চেলসি লং বলসে গেছে অথবা চেলসি যেটা করেছে তারা হচ্ছে কুইক টাচেসের মাধ্যমে পাসিং অপশন ক্রিয়েট করছে এবং সেই পাসিং অপশন ক্রিয়েটের মাধ্যমে তারা কিন্তু অ্যাটাক প্রডিউস করছে, যেটা শুরুর দিক থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে চেলসি গেম প্ল্যানে হোমওয়ার্কে কিন্তু এগিয়ে গিয়েছে, এটা ভালোভাবেই ভিজিবল ছিল। পিএসজি কে এই 3-0 গোলে ধরাশায়ী করার পিছনে দুইটা জিনিস আমার কাছে মনে হচ্ছে খুব ভালোভাবে কাজ করছে এনজো মারেস্কার জন্য। সেই দুইটা জিনিস কি, প্রথমত সেটা হচ্ছে যে রিস জেমসকে ডাবল পিভটে ইউজ করা মিডফিল্ডে। এইটা টোটালি সিলেবাসের বাইরে ছিল লুইস এনরিকের জন্য আমার কাছে মনে হয়। কারণ রিস জেমস যখন মিডফিল্ডে ছিল, কাইসেরও বল উইন করতেছিল, সেখান থেকে সেই বলগুলোকে ফ্রন্ট লাইনে ডেলিভার করতেছিল রিস জেমস। অ্যান্ড অন দি আদার হ্যান্ড সে কিন্তু ইনভার্ট তো সে অলরেডি করতেছে, রাইট হাফ স্পেসের কিন্তু সে কিছুটা কভার দিতেছিল গুস্তোর সাথে, পালমারের সাথে। এটা কিন্তু তাকে এটাকেও একটা সাপোর্ট প্রোভাইড করছে। এবং এই পার্টিকুলার রিজনে ফ্যাবিয়ান রুইজ কিন্তু মিডফিল্ডে সুবিধা করতে পারতেছিল না এবং তার কিন্তু ওয়াইড এরিয়াতে সরে যাইতে হইতেছিল গেমটাকে অপারেট করার জন্য। সো বলাই যেতেছে যে চেলসি কিন্তু এই একটা ট্রিক দিয়ে কিন্তু পিএসজিকে বাধ্য করছে, তুমি ভাই তোমার গেম প্ল্যান চেঞ্জ করো। এরপরে আরেকটা যে ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে সেটা হচ্ছে রাইট ফ্ল্যাঙ্কে, পিএসজি রাইট ফ্ল্যাঙ্কে আমরা জানি যে ডুয়ে হাকিমি ভাই ডেঞ্জারাস। ওই জায়গাতে এনজো মারেস্কা যেটা করছে যে পেদ্রো নেতোকে লাগায় রাখছে হচ্ছে হাকিমির সাথে। হাকিমি যদি রাইট উইংয়ের দিকে চলে আসে, পেদ্রো নেতো সেখানে চলে আসতেছে, তার সাথে সাথে ড্রপ করতেছে। আবার ডুয়ে যদি সেখানে নিচের দিকে ড্রপ করতেছে, সেখানে আবার কুকুরে তাকে ফলো করতেছে। অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাচ্ছি যে এই দুজন তাদের এক্সাক্ট ম্যান মার্কিং কিন্তু ছাড়ে না। এই কারণে কিন্তু খুব বেশি একটা সুবিধা তারা করতে পারে নাই, যদিও কিছু চান্সেস ক্রিয়েট করছে অবভিয়াসলি, যেটা করবে তারা ক্লাসি প্লেয়ার। বাট মোস্ট অফ দ্য চান্সেস কিন্তু চেলসি এই একটা জিনিস দিয়ে ঠেকায় দিতে পারছে কমপ্লিটলি। অ্যান্ড গোলের কথা যদি আসে, সেক্ষেত্রে ভাই কোল্ডেস্ট প্লেয়ার অন দিস আর্থ কোল পালমারের কথা ভাই বলতে হয় ভাই, অ্যামেজিং ছিল ভাই। শুরুর দিক থেকে আমার কাছে মনে হচ্ছে, দেখেন এই যে আমি বলতেছিলাম না পেদ্রো নেতো যেহেতু হাকিমির সাথে ওঠানামা করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু চেলসি লেফট ফ্ল্যাঙ্কটা ফাঁকা থাইকা যাওয়ার কথা ছিল, রাইট? ওই জায়গাটাতে এনজো ফার্নান্দেস কিন্তু ওয়াইড এরিয়া এবং হাউস স্পেস দুইটাই কভার করার চেষ্টা করতেছিল। অর্থাৎ জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেস এবং পালমার কুইক টাচেসের মাধ্যমে স্পেস ক্রিয়েট করা এবং সেখান থেকে বারবার সুযোগ নেওয়ার চেষ্টা করা, এটা কিন্তু চেলসি বারবার করতেছিল। শুরুর দিক থেকে কিছু চান্সেস হয়তো তারা কাজে লাগাইতে পারে নাই, কিন্তু এই জিনিসটা কিন্তু শুরুর দিক থেকে ভিজিবল ছিল যে এই তিনজনের উপর ডিপেন্ড করে ফাইনাল থার্ডে কিছু একটা করার চেষ্টা করবে চেলসি। এবং সেইটাই করছে। পালমার 2বার গোল দিছে, জোয়াও পেদ্রো 1বার গোল দিছে। অ্যামেজিং ফিনিশ ছিল ভাই, অ্যামেজিং। মানে কোল পালমারের ফিনিশিং বলে একদম ঠান্ডা মাথায় ফিনিশিং দিছে। এবং জোয়াও পেদ্রো আমার কাছে মনে হচ্ছে একদম ব্রাজিলিয়ান স্টাইলে সেই করে মাথার উপর দিয়ে হচ্ছে ছেড়ে দিছে। সো এই জিনিসগুলোকে আসলে পিএসজি আসলে সামলাইতে পারেনি, তাদের আউট অফ সিলেবাস ছিল। হয়তো তারা আন্ডারে ডব ভেবে চেলসিকে আসলে খুব বেশি যে আন্ডার এস্টিমেট করে ফেলছে কিনা সেটা আমি জানি না। বাট সেকেন্ড হাফে যখন আমরা দেখতে পাই যে পিএসজি বেশ অ্যাগ্রেসিভ প্রেসিংয়ে গেছে ভাই, আমরা অ্যাগ্রেসিভ প্রেসিংয়ে যাব, ম্যান টু ম্যান মার্ক করবো, শুরুর দিক থেকে সেটা তারা ট্রাই করছে। বাট চেলসির এগেন্সে সেটা কাজ করে নেই। কিছু প্লেয়ারের ক্ষেত্রে ক্রেডিট অবশ্যই দিতে হয় ভাই। আপনি গুস্তোর কথা বলেন, যেভাবে সে অফেন্সে সাপোর্ট করছে, ডিফেন্সিভলি সে তো সাপোর্ট দিছেই। কাভারেজ কেলিয়া আমরা জানি ওয়ান অফ দ্য বেস্ট লেফট উইঙ্গার, পেনিট্রেট করছে, শট নিয়েছে। বাট মোস্ট অফ দ্য কেসেসে মনে হয়েছে যে কাভারেজ কেলিয়াকে তার সুবিধা মতো খেলতে দিতেছে না গুস্তো। এর কারণে যেটা হয়েছে যে চেলসি কিন্তু একটা আপার হ্যান্ডে ছিল। পেদ্রো নেতোর ওয়ার্ক রেট, কুকুরেয়ার ভাই সেভগুলা ভাই মারাত্মক ছিল, যেটা কিন্তু চেলসিকে হেল্প করছে তাদের ক্লিন শিট ধরে রাখতে। এবং এই মোমেন্টে সানচেজ ভাই
মারাত্মক পারফরমেন্স দিচ্ছে। সানচেজকে আপনি ইউজুয়ালি বলতে পারেন সে আপ টু দ্য মার্ক গোলকিপার না, বাট সে যেভাবে গতকালকে খেলছে, যে ক্রুশিয়াল সেভসগুলো দিছে, এটা কিন্তু চেলসিকে হেল্প করছে যে আমরা আমাদের লিডটা ধরে রাখি। এবং একটা গোলও যদি পিএসজি পেয়ে যেত, তারা কিন্তু মোমেন্টামটা ক্রিয়েট করে ফেলতো এবং সেখান থেকে হয়তো সম্ভাবনা ছিল ম্যাচে কামব্যাক করার। তো যাই হোক, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ট্যাকটিক্যালি দারুণ একটা খেলা হয়েছে। এবং শেষ মুহূর্তের কথা, লুইস এনরিকে এবং জোয়াও পেদ্রোর মধ্যে যে ঘটনা ঘটছে সেটা আনএক্সপেক্টেড ছিল ভাই। কোচ হিসেবে আমি এটাই আশা করি না, আনটিল সে যদি ফ্যামিলিগত বা হচ্ছে তার যে মেয়ে মারা গিয়েছে সেটা রিলেটেড কিছু না বলে থাকে, আমার কাছে মনে হয় কোচ হিসেবে তার উচিত ছিল এই জায়গাটাতে শান্ত থাকা। খেলোয়াড়দের মধ্যে প্রবলেম হয়, বাট কোচ হিসেবে আপনি এসে যদি অপোনেন্ট টিমের খেলোয়াড়ের গায়ে হাত দেন, সেটা কখনোই ভালো কোনো এক্সাম্পল হইতে পারে না। তো যাই হোক, চেলসিকে কনগ্রাচুলেশনস, চেলসি ফ্যানদেরকে কনগ্রাচুলেশনস। ফিফা বিশ্বকাপ শেষ, দেখা যাক আমরা হচ্ছে সামনের সিজনের ট্রান্সফারগুলো নিয়ে সামনে কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন, প্লিজ।